ফের বিশৃঙ্খলার চেষ্টায় স্বাধীনতা বিরোধী গুপ্তরা দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর উপহার। রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়ন ফর্ম সংগ্রহ বিএনপির। 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কমিশনের। হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা। দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধানের আশা ত্রিবেদীর। ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস। সৌদি আরবে সোফার কারখানায় ভয়াবহ আগুন, 7 প্রবাসী বাংলাদেশের মৃত্যু, বহু হতাহতের সংখ্যা। নিহতদের সবার বাড়ি নওগাঁর আত্রাইয়ে নিশ্চিত করেছে প্রশাসন। এবং 200 কোটি টাকারও বেশি ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে 42 প্রতিষ্ঠান। অর্থ ফেরাতে 38 ব্যাংকের সঙ্গে গভর্নরের বৈঠক। সহায়তা নেওয়া হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। দেশে ফের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী গুপ্ত বাহিনী। জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে বিএনপির সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর উপহার তুলে দিয়ে এমন হুঁশিয়ারি দেন সরকার প্রধান। বলেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। বিভ্রান্তি ছড়িয়ে যারা জনগণের ক্ষতি করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মিজানুর রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন ইমরুল হাসান। সরকার গঠনের পর প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর নানা কর্মসূচিতে অংশগ্রহণের পর সন্ধ্যায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর উপহার দেন সরকার প্রধান। বিএনপি আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীকারী গুপ্ত বাহিনী আবারও মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তবে দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপির সামনে দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এর আগে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দেন আর্থিক অনুদান। পরে সমুদ্র সৈকতের তীরে বিএনপি আয়োজিত জনসভায় দেশি বিদেশি বিনিয়োগের জন্য শান্তি শৃঙ্খলার জোর দেন সরকার প্রধান। বলেন, ঝগড়া ফ্যাসাদ নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে এই বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে যে সংকট তৈরি করা হয়েছে তা সমাধানে সময় লাগবে। কিন্তু এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য গুটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। দেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকাই বিএনপি সরকারের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। উন্নয়ন, পুনর্বাসন আর রাজনৈতিক কর্মসূচির সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এভারেস্ট সফর। বিএনপি নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বললেন, উপকূলীয় অঞ্চল হবে অর্থনৈতিক হাব।
তাই এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান এবং পর্যটন খাতের বিকাশে বিশেষ উদ্যোগের কথা জানালেন সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। দেশবাসীকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছে সরকার। ইমানের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় হেফাজত আমিরের দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবু নগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয় বিগত সময়ে যারা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে তারাই কিছুদিন ধরে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশের নিজস্ব খনি, এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা স্কোপই দেয়নি কাজ করার, বিদেশিদের হাতে তুলে দিয়েছে। ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো হচ্ছে, ফলে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ কক্সবাজারের মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরজমিনে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনায় জোর দেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎস বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। সম্ভাবনার নতুন দিগন্ত কক্সবাজারের মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা এই অঞ্চলকে ঘিরেই তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর সহ একাধিক কৌশলগত অবকাঠামো। ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে সেটি সরজমিনে দেখতে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী। শুরুতেই বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন সরকার প্রধান। পরে ভবনের বাইরে নিমের চারা রোপণ করেন তারেক রহমান। এরপর 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সরকার প্রধান। এরপর প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। একই এলাকায় প্রস্তাবিত এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থানও দেখানো হয় সরকার প্রধানকে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনায় জোর দেন প্রধানমন্ত্রী। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ দেন সরকার প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ। সৌদি আরবের রিয়াদে মুসা সাইনাইয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 7 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেলে কারখানাটিতে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে বহু হতাহতের সংখ্যা থাকলেও মৃতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত বাংলাদেশিদের সবার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। আত্রাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সময় সংবাদকে জানান, নিহতদের প্রকৃত সংখ্যা নিশ্চিত হতে কাজ শুরু করেছেন তারা। সৌদি আরবের রিয়াদের মানফুয়া নামে একটা শহরে একটা সোফা কারখানায় আগুন লেগে আর কি। তথ্য আছে 17 জনের কাছাকাছি, নাম পেয়েছি 9 জনের। এই ঘটনার বিস্তারিত জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। দুর্ঘটনাটি ঘটেছে এটি কিন্তু আজকে রিয়াদের অদূরেই বলা চলে, যেখানে সৌদি আরবের যে নির্দিষ্ট স্থান যেখানে এই ধরনের কারখানাগুলো থাকে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু বারবারই পুনরাবৃত্তি হচ্ছে। আমরা আজকের যে ঘটনাটি সেটি সম্পর্কে যেমনটি তথ্য পেয়েছি, সেই ঘটনাটি হলো রিয়াদের মুসাছানা এলাকাতে একটি সোফা কারখানাতে ঠিক বিকালে আর কি আগুনের ঘটনাটি ঘটে এবং স্থানীয়দের বরাতে আমরা আসলে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো এক করলে জানা যায় যে আসলে ওই কারখানাতে প্রায় 16 থেকে 17 জন প্রবাসী শ্রমিক কাজ করতেন। তার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই 2 জন আহত অবস্থা অর্থাৎ অগ্নিদগ্ধ অবস্থা 2 জন বেরিয়ে এসেছেন, আর বাকি যারা আছে তাদের অনেকেই বেরোতে পারেনি। তবে আমরা আসলে স্থানীয়দের বরাতে এবং পারিবারিক সূত্রে যেটি নিশ্চিত হয়েছে, প্রায়
প্রায় 7 জন প্রবাসী বাংলাদেশের এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা আসলে এই ঘটনার পরপরই আসলে এখানে স্থানীয় যে প্রশাসন আছে তারা তাদের সহযোগিতা এবং সিভিল ডিফেন্স থেকে শুরু করে যেই অগ্নি নির্বাপক দল আছে সৌদি আরবের, তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তারা কিন্তু চেষ্টা করছে। এখনো কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি এমনটি আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনার পরপরই কিন্তু আসলে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে প্রবাসীদের মাঝে, যে প্রায় 7 জন বাংলাদেশি যারা মারা গেছেন বলে তাদের স্থানীয় বা তাদের পারিবারিক সূত্রে যেমনটি আমরা নিশ্চিত হয়েছি। ঠিক এই ঘটনার পরপরই কিন্তু আসলে আমি বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করেছি, বাংলাদেশ দূতাবাসের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। আমাকে যেমনটি জানানো হয়েছে যে তারা ঘটনাস্থলে দূতাবাসের পক্ষ থেকে লোকজন পাঠানো হয়েছে এবং এই ঘটনা এখানে কিভাবে ঘটলো এবং এই ঘটনার মোট কতজন এখন পর্যন্ত নিহত হয়েছেন সেই সম্পর্কে তারা আমাদের দূতাবাসের মাধ্যমে হয়তো একটি প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানাবেন। আমরা আসলে যে তথ্যগুলো জেনেছি সেগুলো প্রাথমিকভাবে বলা চলে যে 7 জন বাংলাদেশি যারা নিহত হয়েছেন বলে তাদের পারিবারিক সূত্র নিশ্চিত করেন। তারা মূলত সবাই নওগাঁ জেলার আত্রাই উপজেলার এবং তাদের নামগুলো মোটামুটি নিশ্চিত হওয়া গেছে তাদের পারিবারিক সূত্র অনুযায়ী। তবে সেক্ষেত্রে এই রিয়াদ দূতাবাস এখন পর্যন্ত আমাদেরকে এই বিষয়টি সুনিশ্চিত করেনি যে কতজন মূলত মারা গিয়েছে এই দুর্ঘটনা এবং তাদের দেহাবশেষ কতগুলো উদ্ধার হয়েছে এখনো সেটি কিন্তু জানা যায়নি। অর্থাৎ এই ঘটনার পরপরই কিন্তু যেই স্থান সেখানে স্থানীয় প্রশাসনের লোকজন খুব কর্ডন করে রেখেছে। এখন পর্যন্ত আসলে মূলত আমার কাছে দুর্ঘটনা নিয়ে এই ছিল সবশেষ তথ্য। অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর জানছিলাম সৌদি আরবের রিয়াদ থেকে। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে, কিন্তু দেখতে পাচ্ছে না বিরোধী দল, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যাসিস্টের সুরে কথা বলছে বিরোধী দল। এ সময় গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই প্রোগ্রামে মাননীয় মন্ত্রী স্যার সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে রংপুর অঞ্চলের 25 জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে হস্তান্তর করা হয় 25টি চা ঘর। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে লাভ শেয়ার বিডির আয়োজনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, বিগত সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিগত 17 বছর পুরো বাংলাদেশকে একটি কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল। কিভাবে দুর্নীতিটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। যে প্রতিশ্রুতিগুলোকে দিয়েছেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি একটা একটা করে সমস্তগুলো তিনি পালন করছেন। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছেন। প্রাক্তন খেলোয়াড় তাদের সব দুস্থ ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে একেবারে সাধারণ মানুষের জন্য কাজ করা, এই কাজটা তিনি শুরু করেছেন। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এইসব বলতে শুরু করেছে না। গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এদিকে সেপ্টেম্বরকে সামনে রেখেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার 12,86,32,555 জন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এই তালিকা দিয়েই ভোট হবে। প্রতিনিধি হিসাবে জনগণের একজন নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসার পর সেপ্টেম্বরের দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানানো হলেও এখন বলা হচ্ছে ভোট হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এই বছরে না হোক, সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। তবে এই নির্বাচনের বিষয়ে সরকার কমিশনকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোই সেপ্টেম্বর ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসি। 31 জুলাই ভোটার নিবন্ধনের শেষ সময় ধরে ইতোমধ্যে ভোটার তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সবশেষ হালনাগাদে 3,09,315 জন ভোটার বেড়েছে বলে রোববার সংবাদ সম্মেলনে জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে পাঠিয়েছে ইসি। 31 জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে
86,32,555। স্থানীয় সরকার তারিখ পরিবর্তন হয় তাহলে সেটা পরবর্তীতে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকায় হিসেবে আসবে। সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে 2টি ফর্ম কিনেছে ক্ষমতাসীন দল বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন, আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। এদিকে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনীত করা হয়েছে। জোটের বৈঠক শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি নির্বাচনে সমন্বিতভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে রোববার জরুরি বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সকাল 11:30টার পর শুরু হওয়া বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময়। বেলা 1টায় সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের নেতারা। জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি সমালোচনা করেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে, যে এই সরকারও আসলে পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এ সময় ঐক্যের অন্য নেতারা নিজেদের প্রার্থীর জন্য সব সংসদ সদস্যদের কাছে সমর্থন চান। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী আচরণ করলে বিরোধী দল বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরামের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে তত কঠোর হবে আন্দোলন। জামায়াত আমির আরও বলেন, দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মজলুমরা জালিম হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় কূটনৈতিক শিষ্টাচার ভেঙে খুনিকে সংবাদ সম্মেলন করতে দেয়ায় ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান। অ্যাবসলিউট পাওয়ার মেক অ্যাবসলিউট করাপশন। এই বড় মাত্রার করাপশন করার জন্য যদি এই কোম্পানি খোলা হয়ে থাকে, উদ্যোগ নেওয়া হয়ে থাকে, তাহলে আমরা তাদেরকে দুঃসংবাদ দিচ্ছি। আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষব না। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এছাড়া ভিসা প্রাপ্তি সহজ করতে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। দিল্লিতে শেখ হাসিনার মতবিনিময়ে অংশগ্রহণ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি এখন কূটনৈতিক মহলে বেশ আলোচিত। রোববার রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টারে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাংবাদিকদের সঙ্গে আলাপেও উঠে এলো দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন। ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক, তারা একসঙ্গে আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রী বাংলাদেশের, we all respect him a lot
আমি ওনার বক্তৃতা শুনেছি অনেকবার, অ্যান্ড হি টকস ফ্রম হিজ হার্ট, এটা আমি দেখেছি। হি ইজ এ পিপলস পারসন অ্যান্ড আওয়ার প্রাইম মিনিস্টার ইজ অলসো পিপল পারসন। আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. প্রবলেম সর্ট আউট হয় যখন আমরা কথাবার্তা করি, আর আমার তো পুরো কনফিডেন্স আছে। দুই দেশের মানুষের মধ্যে ভালো সম্পর্ক কূটনৈতিক পর্যায়েও বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। এছাড়া বাংলাদেশে ভারতের ভিসার চাহিদা মেটাতে ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানোর কথা জানান তিনি। অনেক ডিমান্ড আছে, ওইটা ভালো, আর আস্তে আস্তে ও ক্যাপাসিটিটা বাড়াতে হবে, কেন একদম যদি বাড়িয়ে দিই তাহলে আরও প্রবলেম হবে, কেউ পাবে না। তা আমার এইটাই উদ্দেশ্য যে আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। এর আগে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের গেমিং জোন উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার। এ সময় ভিসা সেন্টারের সার্বিক কার্যক্রমও ঘুরে দেখেন তিনি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে ফের কঠিন পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়ায় মোদী সরকারকে সবকিছু নতুন করে বিবেচনা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আরও বলছেন, আস্থা ফেরানোর দায়িত্ব এখন ভারতেরই। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পর আবারও টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল এই আয়োজনে দেশটির সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি অনুষ্ঠানের 2 দিন আগে 3রা আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে ওঠে বিষয়টি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে বিষয়ে সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা। জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দিলেও তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পরপরই বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে অবশ্য শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না দেশটি। সরকার উস মঞ্চ সে কহে গয়ে जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है। যদিও বিশ্লেষকরা মনে করেন, প্রকাশ্যে যাই বলা হোক না কেন দিল্লিতে ভারত সরকারের সম্মতি ছাড়া শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান সম্ভব ছিল না। তবে ঢাকার প্রতিক্রিয়ার পর পুরো বিষয়টি ভারত নতুন করে ভাবতে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। সেটা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এক ধরনের একটা নেতিবাচক ছায়া ফেলছে। তবে বাংলাদেশের প্রতিবাদের পরে ভারতের দিক থেকে যে বক্তব্যটা এসছে সেটা আমি বলবো যে তারা এই বিষয়টা আরো ঘনীভূত হোক সেটা তারা চাচ্ছেন না। বাংলাদেশ থেকে কিন্তু আমাদের রিয়াকশনটা ওয়াজ স্ট্রং। আমার ধারণা তাদেরকে এখন একটা ধারণা দেবে যে আসলে এই বিষয়টা তারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় তাহলে এই বিষয়টার ব্যাপারে তারা একটু বাড়তি সতর্ক হতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফেরানোর বল এখন দিল্লির কোর্টে। কৌশলী হতে হবে ঢাকাকেও। বরঞ্চ এখন এই সম্পর্ককে আবার চালু করতে গেলে খানিকটা বাড়তি উদ্যোগ তাদের দিক থেকে নিতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু এখন অবজার্ভ করবে তাদের যে ভারত আসলে কি চায়। কাজেই সম্পর্ককে যদি স্বাভাবিক জায়গায় নিতে হয়, যেগুলো স্পর্শকাতর বিষয় আছে সেগুলোকে দূরে রেখে দুই দেশের স্বার্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আমরা পরস্পরের সাথে কাজ করতেই হবে সেগুলোতেই মনোযোগ দেওয়াটাই আমার মনে হয় এই মুহূর্তের জন্য সমীচীন হবে। ভারত বৃহৎ দেশ হিসেবে আমাদেরকে আস্থায় নিতে পারে, তাদের দায়িত্ব আছে আমাদেরকে কনফিডেন্সে নেওয়া এবং আমাদেরকে কনফিডেন্স দেওয়া যে হ্যাঁ আমরা উই ক্যান ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে পারি দুই পক্ষেরই সুবিধার জন্য। বিশ্লেষকরা বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে ভারসাম্য ও মর্যাদার ভিত্তিতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যান চাপায় 2 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী কামরুল হাসান। এ নিয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। কামরুল, রাত 11:30টার দিকে বাংলা মোটর থেকে
মগবাজারগামী একটি দ্রুতগামীর কাভার্ড ভ্যান আর সড়কে থাকা একটি সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেলকে চাপা দিলে এই ঘটনায় এখন পর্যন্ত আমরা 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত হতে পেরেছি। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনা কবলিত যেই সিএনজিটি রয়েছে ঠিক সেই সিএনজিটি এখন আইনগত প্রক্রিয়া শেষে আসলে এটিকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন একটু এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি জানাবো। আমরা এখানে আসার পরে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। স্থানীয়রা যেটি বলেছেন যে ঠিক গতির যে কাভার্ড ভ্যানটি ছিল সেটি তারা ধারণা করছেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, অর্থাৎ ব্রেক ফেল করেছে, এই ধরনের ধারণা তারা করছেন। এবং তারা যেটি বলেছেন যে স্পটে আসলে গুরুতর আহত অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে পাঠানোর পরে জামান আহমেদ এবং রিয়াদ হোসেন নামে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এইটুকু তথ্য আমরা মেডিকেল সূত্রে নিশ্চিত হতে পেরেছি। যদিও আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা ঘটনাস্থলে এসে কোনো ডেড বডি কিংবা হতাহত আসলে কাউকেই পায়নি। তারা বিষয়টি তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে বলা যাবে আসলে কারা নিহত হয়েছেন বা হতাহত ঠিক কী পরিমাণ মানুষ এখানে হতাহত হয়েছে। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটুকু রয়েছে ঢাকা মেডিকেলের সূত্রে আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন এবং বাকি 1 জন চিকিৎসাধীন আছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো এই দুর্ঘটনার সবশেষ তথ্য। দুর্ঘটনার সর্বশেষ খবর জানছিলাম মগবাজার থেকে। প্রায় 3 দশক পর নতুন করে আলোচনায় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা। ঢাকায় সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সালমান শাহ হত্যা মামলায় ডনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। দেশের চলচ্চিত্রের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারার একজন চিত্রনায়ক সালমান শাহ। জনপ্রিয়তার মধ্য গগনে থাকতেই রহস্যজনক মৃত্যু তার। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাটে মেলে সালমানের মরদেহ। তখন থেকেই তার মৃত্যু নিয়ে চলছে তুমুল আলোচনা। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2025 সালের 20 অক্টোবর বাদী পক্ষের আবেদনে অপমৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। পরদিন রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা। এ মামলায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার মধ্যেই সৌদি আরবে যেতে রোববার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এজাহারভুক্ত আসামি ডন। স্টপ লিস্টে তার নাম থাকায় গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে মামলার তদন্ত সংস্থা সিআইডির কাছে ডনকে হস্তান্তর করা হয়। ডনকে আদালতে তুলে সালমান শাহ হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সালমান শাহের এই হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। 2025 সালের 21 অক্টোবর দায়ের করা হত্যা মামলায় ডন ছাড়াও সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে আসামি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। তাজমিলা খান, সময় সংবাদ। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনে রোববার এ আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এর আগে গত 21 জুন শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইবনুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলী গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। এরপর 26 জুলাই রাতে তাকে আটক করে বিমান বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়। পরোয়ানা জারির ফলে তাকে ট্রাইব্যুনালে তোলা হবে এবং এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে। 2012 সালের এপ্রিল মাসে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার যে অভিযোগ আছে সেই অভিযোগের সাথে সম্পৃক্ততার অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলাটা ইতিপূর্বে আসামি হিসেবে জিয়াউল হাসান গ্রেফতার ছিলেন। তদন্ত কর্মকর্তা তার তদন্তে আরো অগ্রগতি হওয়ার সুবাদে তিনি আবেদন করেছিলেন এবং তার এই আবেদনের প্রেক্ষিতে সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
জুলাই আন্দোলনের সময় আন্দোলন দমনে তথ্য প্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলককে 16 জুলাই ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে গতি কমানোর পর ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। ওবায়দুল কাদের, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। পলক বলছি, এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নিয়ে নাও। জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমন পীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের দিকে। আন্দোলন দমনে মরণাস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয় হেলিকপ্টার। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। প্রসিকিউশন বলছে, তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পলক বলছি, এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নিয়ে নাও। হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না, ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা, ঠিক আছে। জি। প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়, পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। কথোপকথনটা খুবই ক্লিয়ার। ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। এরপরে আমরা দেখতে পেলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। এরই মধ্যে এই মামলার তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে 3 জনকে পুষিনের চেষ্টা বিজিবির বাধার মুখে ভেস্তে গেছে। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে প্রাণ গেছে এক বাংলাদেশির। রোববার ভোররাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেতিরি সীমান্ত দিয়ে 3 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির বাধার মুখে শূন্য রেখা থেকে ভারতের প্রায় 40 গজ অভ্যন্তরে অবস্থান নেয় 2 নারী ও 1 পুরুষ। পুষিনের চেষ্টায় ব্যর্থ হয়ে পরে তাদের ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তার জোরদার করে বিজিবি। সতর্ক টহলে দেখা যায় বাহিনীর সদস্যদের। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের প্রায় 500 গজ অভ্যন্তরে মাগরুলি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। বিজিবি জানায়, রোববার ভোরে ভারতে প্রবেশ করে কয়েকজন চোরাকারবারি। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুলাউড়ার মুরাইছড়া বস্তি এলাকার বাসিন্দা তারা মিয়া। তবে পালিয়ে যান দলের অন্য সদস্যরা। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। তারিফ রহমান, সময় সংবাদ। 200 কোটি টাকারও বেশি করে ঋণ নিয়ে পাচার করেছে নতুন এমন 42 প্রতিষ্ঠানকে টার্গেট করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থ ফেরাতে এরই মধ্যে বৈঠকেও করেছে 38 ব্যাংকের সঙ্গে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, খেলাপির বেশিরভাগ অর্থই পাচার হয়েছে, যা ফেরাতে নেওয়া হবে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা। শেখ হাসিনা ও তার পরিবার এবং দেশের শীর্ষ 10টি ব্যবসা ও শিল্প গ্রুপ সহ 11টি পক্ষের বিরুদ্ধে ব্যাংক লুটপাট, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং বড় অঙ্কের ঋণ খেলাপির সম্মিলিত খেলাপিযোগ্য ঋণের পরিমাণ প্রায় 2.5 লাখ কোটি টাকা। এসব সম্পদ উদ্ধারের কার্যক্রম চলমান থাকতেই নতুন 42টি প্রতিষ্ঠানকে টার্গেট করেছে বাংলাদেশ ব্যাংক। বিএফআইইউ ও সিবিআই এর প্রতিবেদন অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠান 200 কোটি টাকার বেশি ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে।
এসব খেলাপির অর্থ ব্যাংকে ফেরাতে ৩৮ ব্যাংকের এমডির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ব্যাংক। রোববার দুপুরে গভর্নরের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। অংশ নেন অর্থ মন্ত্রণালয়, বিএফআইইউ প্রধান সহ সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা। ঋণ যদি গ্রহণের পর সেটা ব্যবহার না হয়ে দেশের টেরিটরির বাইরে চলে যায়, সেটাই হচ্ছে এরার ব্যাংক। আমাদের দেশে আসলে সেই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন করে নেয়া এসব ঋণ বেশিরভাগই নামে বেনামে পাচার হয়েছে। এসব পাচারের অর্থ ফেরাতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক আইনি প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে বাংলাদেশ। বিভিন্ন প্রতিষ্ঠান যাদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার মতো সাকসেস স্টোরি আছে, তাদের সাথে চুক্তিবদ্ধ হই। আমরা বলতে কনসার্ন ব্যাংকগুলো, যে সকল ব্যাংক মূলত তাদের অর্থগুলো গ্রাহকরা নামে বেনামে নিয়ে দেশে পাচার করেছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে দুদক, সিআইডি, কাস্টমস এবং আয়কর বিভাগ কার্যক্রম পরিচালনা করছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 2016-17 সালে শেখ হাসিনা পদ্মা ব্যারেজ প্রকল্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। তিনি বলেন, 17 বছর যারা ভারতের দালালি করেছে তারা বাংলাদেশের কথা ভাবতে পারে না। রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নিজেদের স্বার্থ নিজেদের আদায় করে নিতে হবে। এই স্বার্থ আদায়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী 11 ডিসেম্বরের মধ্যে ফারাক্কা চুক্তি নবায়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 2016-17 সালে হাসিনা এই প্রজেক্টটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই দেশে যারা ভারতের দালালি করেছে তারা তো বাংলাদেশের কথা চিন্তা করবে আমরা জীবনে কোনোদিন আশাই করি নাই। আজকে যে দেশের স্বার্থকে এস্টাবলিশ করার কথা বলছি, সেখানে ঐক্যের বেশি প্রয়োজন। আমাকে সেই সুযোগটা করে দিবে, সুযোগটা আদায় করে নিতে হবে। দফায় দফায় মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছি। আগামী 11 ডিসেম্বর আমাদের ফারাক্কা চুক্তি শেষ হবে। বৃক্ষমেলা শেষ হলেও রোপণ, পরিচর্যা ও সবুজ দেশ গড়ার দায়িত্ব অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। মূল কাজ এখান থেকেই শুরু বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যায় পরামর্শ দিয়ে তিনি বলেন, 2035 সালের মধ্যে দেশের বৃক্ষরোপণ 27% উন্নীত করা সম্ভব। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এবার 74টি নার্সারি অংশ নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা প্রায় 16 লাখ গাছের চারা কিনেছেন, যার ক্রয় মূল্য প্রায় 16 কোটি টাকা। জাতীয় বৃক্ষমেলা 2026-এ দেশের সর্বস্তরের জনগণের অভূতপূর্ব সাড়া আমাদের অভিভূত করেছে। এবারে এই মেলায় অংশ নিয়েছিল মোট 74টি নার্সারি। মাসব্যাপী এই মেলা ঢাকা শহরের সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সবুজপ্রেমী মানুষ প্রায় 16 লক্ষ চারা ক্রয় করেছেন। এই পরিসংখ্যান মেলা প্রমাণ করে বাংলাদেশের সাধারণ মানুষ এখন পরিবেশ সচেতন। ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সকালে সদরের ভীমরুলি গ্রামে পেয়ারার ভাসমান বাজার ঘুরে দেখেন ক্রিস্টেনসেন। বাগানে নৌকা থামিয়ে পেয়ারাও তোলেন নিজ হাতে। ভ্রমণ শেষে মুগ্ধ হয়ে সাংবাদিকদের কাছে বাংলা ভাষাতেই প্রতিক্রিয়া জানান মার্কিন রাষ্ট্রদূত। It's great to be here at the floating markets to experience this unique site in Bangladesh. It was a really fun experience out on the river. I enjoyed getting to try the guavas, getting to talk to the sellers, getting to see how the guava is picked, and of course getting to sample some of the guava as well. I was told that the important expression is Dan Nodikal, Tine Borishal. নানা আয়োজনে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা বয়সী মানুষ। নিজেদের অধিকার, মর্যাদা, ভূমি ও সংস্কৃতি রক্ষার দাবি জানান তারা।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষার বার্তা নিয়ে প্রতি বছর 9 আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর এবং আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতনতা তৈরি দিবসটির অন্যতম লক্ষ্য। দিবসটি উপলক্ষে নাচ, গান সহ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষ, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পোশাক, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় উৎসবের আবহ। আদিবাসী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা না হবে ততদিন পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের সার্বিকভাবে সকল মানুষের অধিকারও বাস্তবে নিশ্চিত করা সম্ভব হবে না। ভূখণ্ডকে কখনো খণ্ডিত করা যাবে না। এই মাতৃভূমি আমাদের, আমরা সকলে যে 56,000 বর্গমাইলের যেখানে বসবাস করি, আমাদের সকলের অধিকার এক এবং অভিন্ন হওয়া হবে। আয়োজকদের প্রত্যাশা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে রাষ্ট্র। কি করে আদিবাসী অধিকারটা আসলে সুরক্ষিত হচ্ছে না, স্বীকৃত হচ্ছে না, বিভিন্নভাবে আমরা দেখছি মানবাধিকার লঙ্ঘন ঘটেই যাচ্ছে পাহাড়ে এবং সমতলে। আদিবাসীদের অবস্থা বাংলাদেশে যে সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, আদিবাসীরা আদৌ এখানে টিকবে কিনা, কতটা প্রতারক আমরা নিজেরা সেই সান্ত্বনা খোঁজার জন্য সিমেন্ট রড দিয়ে একটা হাতি এবং বাঘ বানানোর চেষ্টা করি। অধিকার ও মর্যাদার পাশাপাশি নিজেদের স্বতন্ত্র পরিচয় ও সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা চান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আয়োজন থেকে সেই বার্তাই উঠে এসেছে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে 6 শর্ত দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, জলপথ অবরোধে অংশ নেয়া মার্কিন সেনা প্রত্যাহার, হামলা বন্ধ, নিষেধাজ্ঞা তুলে নেয়া ও যুদ্ধের ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে জব্দকৃত সম্পদ। ওয়াশিংটনের কাছে এসব শর্ত মানা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে দাবি করছে তেহরান। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। তেহরানের কথার চেয়ে কাজেই গুরুত্ব দেবে ওয়াশিংটন। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ। স্থানীয় সময় শনিবার 12 সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়। মুস্তাফার স্বাস্থ্য নিয়ে কয়েক মাস ধরে চলা জল্পনা কল্পনার মধ্যেই তার ভিডিওটি প্রকাশ করা হলো। ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েল বিমান হামলায় তার বাবা ও আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মুস্তাফাকে জনসম্মুখে দেখা যায়নি। ক্লিপটিতে মুস্তাফাকে সুস্থ অবস্থায় একটি বন্ধ ঘরের কার্পেটের ওপর বসে থাকতে দেখা যায়, তবে ভিডিওটি কোন তারিখের তা জানা যায়নি। ভারতের পশ্চিমবঙ্গের বীজপুরে বিক্ষোভের মুখে পড়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতা নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেন বিক্ষোভকারীরা। পুলিশ হেফাজতে থাকা কর্মীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করতে রোববার বীজপুর এলাকায় যান মমতা। বিজেপির দাবি, রাজনৈতিক উস্কানি দিতে যাওয়ায় মানুষ প্রতিবাদ করেছে। তবে মমতার অভিযোগ, বিক্ষোভকারীদের প্রশ্রয় দিয়েছে পুলিশ। মমতার সঙ্গে ছিলেন লোকসভা ও রাজ্যসভার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন। তারাও বিক্ষোভের মুখে পড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নাগরিকত্ব আবেদন পরবর্তী দীর্ঘসূত্রিতায় চরম হতাশায় পর্তুগালের কয়েক লাখ অভিবাসী। বছরের পর বছর অপেক্ষায় থাকা এসব অভিবাসীরা রেসিডেন্স পারমিট নবায়ন করতে গিয়েও পড়ছেন চরম ভোগান্তিতে। শর্ত পূরণ করেও নির্ধারিত সময়ের পর দীর্ঘ অপেক্ষাকে অপ্রত্যাশিত বলছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, বিপুল সংখ্যক আবেদনের বিপরীতে নেই পর্যাপ্ত জনবল, অভাব রয়েছে রাজনৈতিক সদিচ্ছারও। তারিকুল হাসান আশিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। পর্তুগালের জাতীয় পরিচয়পত্র বা সিটিজেন কার্ড ও পাসপোর্ট ইস্যু নবায়ন সহ বিভিন্ন সিভিল রেজিস্ট্রির দায়িত্বে থাকা সংস্থা ইনস্টিটিউট অফ রেজিস্ট্রিজ অ্যান্ড নোটারি দেশটিতে বসবাসরত অভিবাসীদের নাগরিকত্ব আবেদন যাচাই বাছাই শেষে নাগরিকত্ব দেওয়ার কাজটিও করে থাকে এই সংস্থা। সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যক আবেদনের বিপরীতে স্বল্প জনবলে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় তৈরি হয়েছে দীর্ঘ জট। কয়েক বছর আগেও আবেদনের 6 মাস থেকে 1 বছরের মধ্যে নাগরিকত্ব মিললেও বর্তমানে অপেক্ষার সময় বেড়েছে কয়েক গুণ। অফিস ভেদে বর্তমানে অভিবাসীদের অপেক্ষা করতে হচ্ছে 2.5 থেকে 4 বছরেরও বেশি সময়।
অন্যদিকে নাম বা কাঠামোগত নানা পরিবর্তন আনা হলেও সেবার মানে খুব একটা পরিবর্তন আনতে পারেনি দেশটিতে থাকা অভিবাসীদের রেসিডেন্স পারমিট ইস্যু ও নবায়নের দায়িত্বে থাকা সংস্থা এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম। সব শর্ত পূরণের পরও রেসিডেন্স পারমিট ইস্যু ও নবায়নে দীর্ঘসূত্রিতা আর ভোগান্তির শেষ নেই অভিবাসীদের। আইন মেনে বসবাস ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও নাগরিকত্ব পেতে ভোগান্তি ও দীর্ঘসূত্রিতায় চরম হতাশ অভিবাসীরা। দীর্ঘ সময় এখানে নিয়ম মেনে বসবাস করার পরেও পাসপোর্ট অ্যাপ্লাই করলে দেখা গিয়েছে যে 3 বছর 4 বছর অপেক্ষা করতে হচ্ছে। শুধু তাই না, এখনকার সময়ে আমরা দেখতেছি যে রেসিডেন্স পারমিট, যেটা টেম্পোরারি রেসিডেন্স পারমিট, এটার জন্য যেভাবেই অ্যাপ্লাই করুক না কেন, সরাসরি গিয়ে অথবা অনলাইনে, সব জায়গায় দেখা যাচ্ছে যে একটা লম্বা সময় নিচ্ছে। আমরা আশা করব সরকার আমাদের এই দিকগুলো খুব ডিলে করবে না, যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে প্রবলেমগুলো সলভ করবে। পরিসংখ্যান বলছে দেশের মোট 428টি আইআরএনএ নিষ্পত্তির অপেক্ষায় থাকা নাগরিকত্ব আবেদনের সংখ্যা 5 থেকে 7 লাখ, যা সক্ষমতার তুলনায় অকল্পনীয়। অন্যদিকে নানা পদক্ষেপ সত্ত্বেও আইমায়ও ঝুলে আছে বিপুল সংখ্যক রেসিডেন্স পারমিটের আবেদন। নাগরিকত্ব আবেদন গৃহীত হতে বা রেসিডেন্স পারমিট পেতে অভিবাসীদের চরম ভোগান্তি ও দীর্ঘসূত্রিতার কারণ হিসেবে সরকারের সদিচ্ছাকে দায়ী করছেন অভিবাসন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এসব আবেদন থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে কোনো বিনিয়োগই করছে না। তাই সরকারের সদিচ্ছা ও সরাসরি হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান দেখছেন না তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মিলন মেলা, যেখানে অংশ নেন দেশটির বিভিন্ন প্রান্তে থাকা অসংখ্য প্রবাসী। বাংলা সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠেন প্রবাসীরা। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। প্রবাস জীবনের নিত্যদিনের সমস্যার মাঝেও বিভিন্ন সময়ে নানা উৎসবের আয়োজন করেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাতে তেমনই একটি মিলন মেলার আয়োজন করে আলাইন বাংলাদেশ কমিউনিটি, যেখানে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি প্রজন্মের কাছে তুলে ধরা হয় বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য। উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক অস্থিরতা কাটিয়ে এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে স্বস্তি প্রকাশ করেন প্রবাসীরা, যেখানে গল্প, আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনায় মেতে উঠেন তারা। আমিরাতে ভিসা সংকট সহ নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এমন পরিস্থিতিতে প্রত্যেককে আমিরাতের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তারা। বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সঙ্গীত, বাংলাদেশের গ্রাম, বাংলাদেশের কৃষ্টি সবকিছু তুলে ধরে দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করছি। সবাই আমরা ঘরে ঘরে অন্তত এই প্রোগ্রামটা বাইরে সবাই যাতে করি, যাতে সবার সাথে সবার একটা সৌহার্দ্যপূর্ণ এবং ভালো সম্পর্ক গড়ে ওঠে। একসাথে হয়ে একটা বিভিন্ন রকম আলাপ আলোচনা হচ্ছে, নিজেদের খুশি, আনন্দ, দুঃখ আমরা ভাগ করে নিতে পারছি। এখানে যারা প্রবাসীরা আছি, আমরা সবসময় চেষ্টা করি কোনো একটা উপলক্ষের মাধ্যমে নিজেরা একত্রিত হওয়ার। বাংলাদেশের কৃষ্টি কালচার যেগুলো আছে সেগুলো আমাদের এই প্রজন্মও দেখতে পারে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে। আমাদের অনুষ্ঠানে আমরা বাংলাদেশের কৃষ্টি এবং ঐতিহ্য তুলে ধরি এইভাবে। ভালো কাজ ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশিদের একটি গ্রহণযোগ্য ও মর্যাদাপূর্ণ ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি অপরাধ প্রবণতা কমাতে প্রবাসীদের আরও সচেতন হওয়ার আহ্বান তাদের। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। খেলার খবর। সেপ্টেম্বরে কি আদৌ মাঠে গড়াবে বাংলাদেশ ভারত সিরিজ? বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করা হলেও অনেকটাই গা ছাড়া ভাব ভারতীয়দের। এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে ভারতীয় বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু এখনও নাকি নিজেদের দেশের সরকারের কাছে অনুমতিই চায়নি বিসিসিআই। 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে আদৌ ভারতীয়রা আসবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। দুদেশের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কের কারণে 2024 ও 25 সালে 2 দফা সফর স্থগিত করে ভারত। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর ধরে নেওয়া হচ্ছিল সিরিজ নিয়ে হয়তো ধোঁয়াশা কেটে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এরই মধ্যে ভারত থেকে ঘুরে এসেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানা গেছে এক্সেলেন্স সেন্টার পরিদর্শনের পাশাপাশি সেখানে এই আলোচিত সিরিজ নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে আলাপও করেছেন তিনি।
ভারতে যাওয়ার আগে এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিলেন তামিম। সুস্পষ্ট করে অগ্রগতির কথা না বললেও বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কাজ করছেন, সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয় সে বিষয় নিয়ে আমরা মানে পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। তবে ভিন্ন সুর ভারতীয়দের কণ্ঠে। দেশটির গণমাধ্যমের খবর বলছে বিসিবির পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হলেও এখনও নরেন্দ্র মোদী সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠিই দেয়নি বিসিসিআই। বিসিবি আমাদের চিঠি দিয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি। বাংলাদেশ সফরের ব্যাপারে অনুমতি ও পরিষ্কার অবস্থান জানা দরকার। এই মুহূর্তে কোনো কিছু আমাদের হাতে নেই, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে শিগগিরই সরকারের কাছে অনুমতি চাওয়া হবে। সরকারের কাছে চিঠি দেওয়া তো দূরে থাক, উল্টো সেপ্টেম্বর উইন্ডোতে বিকল্প সিরিজের বিষয়ে আলোচনা করছে বিসিসিআই। ওই সময় দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজ খেলার বিষয়ে নাকি প্রাথমিক কথাবার্তাও সেরে রেখেছে ইন্ডিয়ান বোর্ড। তাদের এমন কর্মকাণ্ডে দীর্ঘদিন স্থগিত থাকা সিরিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।